আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে মূলত জনাব তারেক রহমান এবং আগামী নির্বাচন এই বিষয়ের উপরেই কিছু কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা বেশ কিছুদিন যাবৎ তারেক রহমানকে নিয়ে ব্যস্ত আছি। বিশেষত যখন তারেক রহমান বাংলাদেশে আসলেন, এরপর থেকেই তার প্রতিটি কদম, তার চলাফেরা, গতিবিধি সবকিছু গণমাধ্যমে আসছে। এর ভিতরে তার মা তথা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করলেন, তার জানাজা সম্পন্ন হলো, একটি ইতিহাস রচিত হলো। এরপরে গতকালকে রাতেই জনাব তারেক রহমান সাহেব তিনি চেয়ারম্যান হিসেবে তাকে ঘোষণা করা হলো। এতদিন ভারপ্রাপ্ত ছিলেন, এখন তিনি পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে আছেন। আগামী দলের যে নির্বাচন, সেই নির্বাচন আগ পর্যন্ত তিনি চেয়ারম্যান, পরবর্তীতে দলীয় নির্বাচনের মাধ্যমেই এরপরের মেয়াদের জন্য চেয়ারম্যান নির্বাচিত হবেন। তো শুরুতেই আমি জনাব তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হওয়ার জন্য, নির্বাচিত হওয়ার জন্য বা এই দায়িত্ব পালন পাওয়ার জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি এবং তার কাছে আমাদের বেশ কিছু আশা আছে। প্রথমত, গতকালকে আমরা একটা সাংবাদিকদের সাথে তার মতবিনিময় সভা দেখেছি। সেখানে তার পরিশীলিত কথা, পরিমার্জিত যেই ব্যবহার এবং উপস্থিত চাটুকারিতার বিরুদ্ধে তিনি যেভাবে কথা বলেছেন, আমাকে সত্যিকার অর্থেই বিমোহিত করেছে। এক পর্যায়ে দেখলাম এক সাংবাদিক তাকে মাননীয় চেয়ারম্যান বলে যখন সম্বোধন করলেন, তিনি সাথে সাথে মাইকটা টেনে নিয়ে বললেন যে আমাকে মাননীয় বলবেন না। এটা অবশ্যই সকলের দৃষ্টি কেড়েছে। এরপরে মাহমুদুর রহমান সাহেব যখন কথা বললেন, আমাদের সব পত্রিকা সম্পাদক, তিনি বলতেছিলেন যে শেখ মুজিব যেমন মুক্তিযুদ্ধের সাথে তিনি জড়িত ছিলেন না, তিনি বাইরে ছিলেন, মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে জানতেন না। ঠিক এটার সাথে সম্পৃক্ত করে বলছেন যে 24-এর গণঅভ্যুত্থানের সময় আপনি দেশে ছিলেন না, তার আগের যে 17 বছর, এই 17 বছর বাংলাদেশে টোটালি কি হয়েছে এই বিষয়ে আপনার হয়তো সম্যক জ্ঞান নেই। আপনাকে এখন নতুন বন্ধুরা যেটা জানাচ্ছে সেটা মূলত এক পেশে তথ্য জানাচ্ছে, যেটা মূলত প্রকারান্তরে মিথ্যা তথ্য। সত্য তথ্য জানতে হলে 15 মিনিট তিনি সময় চেয়েছেন মাহমুদুর রহমান সাহেব। এই কথাগুলি তিনি যথেষ্ট ধৈর্য সহকারে শুনেছেন এবং এখানে তিনি তাকে কোনো সম্মান হিসেবে সেইভাবে ভূষিত করেননি। তারপরও তার প্রতি তার কোনো বিদ্বেষ বা কোনো বক্তব্যে তার সেইভাবে উপস্থাপন সেটা তিনি করেননি। বরং তিনি কথা বলতে গিয়ে দেখলাম বলেছেন যে আমি রক্তাক্ত মাহমুদুর রহমানের ছবি আমার সামনে আছে, আমি সেটা ভুলিনি। এরপর অন্যান্য সাংবাদিকদের কথা বললেন যে এই যে তার মাজলুমের প্রতি মমতাবোধ এবং প্রত্যেকটা মানুষের খোঁজ রাখা, এটা আসলে একজন নেতা হিসেবে পরিপক্কতার পরিচয়। এবং আমরা চাই যে তুষামুৎকরীদের নেতা না হয়ে তিনি জনমানুষের নেতা হবেন, যেটা অলরেডি আমরা ইতিমধ্যে কিছুটা অন্তত আজ করতে পারছি যে তিনি সেই পথেই আছেন। বাকিরা ভবিষ্যৎই বলে দিবে। এরপরেও তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা অনেক, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ দল বিএনপি, তারাই হয়তো আগামী নির্বাচনে ক্ষমতায় আসবেন। হয়তো বলছি যেহেতু নির্বাচন অনেক কিছু ঘটতে পারে সেই অর্থে, তা না হলে নিশ্চিত চুপেই বলতাম যে বিএনপি ক্ষমতায় আসছে, জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী, সেটা সব ঠিক ছিল। কিন্তু তারপরেও তারপরে দিয়ে বললাম, হয়তোবা দিয়ে বললাম যে যদি কিন্তু অনেক বিষয় থেকে যায় সেই কারণে। তো যেহেতু জনাব তারেক রহমান হয়তো আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন এবং তিনি দেশের প্রধানতম নেতা হবেন, সে কারণে তার প্রতি আমাদের অনেক বেশি আশা রয়েছে, যেমন অনেক বেশি চাওয়া পাওয়া, ঠিক যেগুলি হয়তো তার কোনো করে পৌঁছবে না। তবে আমি মনে করি তিনি চৌকন্না যেহেতু আছেন, চৌকস যেহেতু, তিনি এই বিষয়গুলি তার দৃষ্টিগোচর হবে এবং কোনো না কোনোভাবে তার বিষয়টা তার কান পর্যন্ত পৌঁছবে। তিনি যেহেতু প্রধানতম নেতা, আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখি যারা রাজনীতিবিদ, ফুল টাইম রাজনীতিবিদ, তাদের পেশার পাশে রাজনীতিবিদ হিসেবেই লেখেন, কিন্তু তাদের ইনকাম সোর্সটা কি সেই বিষয়টা আমাদের অজ্ঞাত থেকে যায়। অথচ আমরা চাই যে যাদেরকে আমরা ক্ষমতা দিব, রাষ্ট্রের অর্থ তাদের হাতে থাকবে, রাষ্ট্রের সম্পদ তাদের কাছে গচ্ছিত থাকবে, তাদের আমানতদারিটা আমাদের জানাটা জরুরি। সে কারণে আমি জনাব তারেক রহমানের কাছে আহ্বান করব যে ওনার নিজের ইনকাম সোর্সটা কি সেটা উনি পাবলিকলি ওপেন করবেন। যদিও অনেকেই ইদানিং বলছেন যে পাবলিকলি এগুলি ওপেন করা জরুরি না, এমনকি এনসিপির এক নেতা দেখলাম তিনিও সেম কথা বলছেন, যদিও এই কথার সাথে আমি একমত নই। আপনি যখন নির্বাচনে নাম লেখাবেন, আপনি যখন রাজনীতিতে নাম লেখাবেন, তার মানে আপনি চাচ্ছেন রাষ্ট্র ক্ষমতায় আপনি বসবেন।
আপনি এই ক্ষমতাটা চাচ্ছেন, তো জনগণ আপনাকে ক্ষমতাটা দিবে কখন? আপনার স্বচ্ছতা দেখলে, আপনার আমানতদারিতা, আপনার দেয়ানতদারিতা যখন নিশ্চিত হবে জনগণ, তখন না আপনাকে সেই আসনে বসাবেন। কিন্তু আপনি যদি আগের থেকেই ছলচাতুরির আশ্রয় নেন, আপনি আপনার সম্পদের হিসাব জনগণকে জানাইতে না চান, অর্থাৎ গোপন রাখতে চান, যাতে পরবর্তীতে নির্বাচিত হলে এখানে বাড়ানো কমানোর সুযোগ থাকবে, এইরকম ছলচাতুরি কেউ যদি আশ্রয় নিতে চায়, তাকে কেন জনগণ নির্বাচিত করবে? এ কারণেই নতুন বাংলাদেশ, আমরা যেহেতু নতুন বন্দোবস্তের কথা বলে আসছি, আমরা চাই স্বচ্ছতার সাথে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবেন, এবং এই বাংলাদেশে যারাই রাজনীতি করবেন স্বচ্ছতার সাথে রাজনীতি করবেন। আমরা বিগত বর্তমান যে সরকার আছে, এই সরকারের শুরুতেই বলেছিলাম যে তাদের প্রত্যেকের, যতজন উপদেষ্টা আছেন, প্রত্যেকের বর্তমান কত টাকা তাদের হিসাবে আছে তথা ইনকাম ট্যাক্সের ফাইলে আছে, এবং তাদের ইনকামের আর কোন কোন সোর্স আছে, টোটাল বিষয়গুলি তারা পাবলিকলি ওপেন করবেন। কিন্তু সেটা তারা করেননি। শেষে তারা করবেন কিনা সেটাও জানি না। এখন শুরুতে যেহেতু তারা করেননি, এখন শেষে গিয়ে কয় টাকা অ্যাড হলো এটা আমরা কিভাবে জানবো? এটা জানার কোনো সুযোগ নেই। এটা শুধুমাত্র এনবিআর জানতে পারবে, দুদক জানতে পারবে, তারা যদি তদন্ত করে, যদি তাদের মনে হয় যে তদন্ত করা দরকার। এছাড়া পাবলিক আমরা কিন্তু জানতে পারছি না। অর্থাৎ একটা লোক সে এই 1.5 বছর 2 বছর উপদেষ্টা পদে থেকে কতটুকু দুর্নীতি করলো বা দুর্নীতি করলো না, তিনি কতটা স্বচ্ছতার সাথে দেশ চালাইলেন নাকি দুর্নীতিগ্রস্তের হলেন, এই বিষয়টা আমরা কিভাবে ডিসাইড করব? আমরা কিভাবে বুঝতে পারবো যে তিনি দুর্নীতি করেন নাই? তিনি যদি শুরুতেই তার যে ইনকাম ট্যাক্সের ফাইল, তার যে সম্পদের বিবরণী, সেটা আমাদের সামনে প্রকাশ করতেন, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারতাম। এ কারণে আমার জনাব তারেক রহমানের কাছে আহ্বান থাকবে যে আপনি যেহেতু আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান, আপনার কাছে আমরা প্রত্যাশা করি যে যারাই রাজনীতিতে আসবে তাদের একটা পেশা নির্ধারণ করতে হবে। অর্থাৎ বেকার রাজনীতিবিদ তারা অবভিয়াসলি কি করে? দুর্নীতির আশ্রয় নেয়, চাঁদাবাজির আশ্রয় নেয়। আপনি এলাকায় একজন নেতা, তার আন্ডারে 20, 25, 50 জন মানুষ ঘোরে, এই 50 জন মানুষ খামাখা তার পিছনে ঘোরে, ওই নেতারও ইনকাম নেই, এই 50 জন মানুষেরও ইনকাম নেই। তারা কিভাবে চলবে? তখন তারা যেখানে টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদা নিচ্ছে, বাস স্ট্যান্ড থেকে চাঁদা নিচ্ছে, ট্রাক স্ট্যান্ড থেকে চাঁদা উঠাচ্ছে, দোকান থেকে চাঁদা উঠাচ্ছে, বিভিন্ন কন্ট্রাক্টরের থেকে চাঁদা নিচ্ছে। এই যে বিভিন্নভাবে চাঁদাবাজির মাধ্যমে তারা এই টাকাগুলি কালেক্ট করে, এবং এভাবেই তারা নিজেরা চলে, এবং দলও হয়তো বা কিছু কন্ট্রিবিউশন তারা করেন। কিন্তু এই বিষয়টা তো আমাদের চাওয়া পাওয়ার ভিতরে নয়। আমরা চাই দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ। সেই জায়গায় আমরা এখনো দেখছি বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাজিটা ছেয়ে গেছে। বিশেষত আমি যদি আমার এলাকার হিসেব বলি, যে আমার বাড়ি যেহেতু ফরিদপুর, মাওয়া রোডে আমাদের যাতায়াত, আপনি মাওয়া পার হইলে, অর্থাৎ পদ্মা নদী পার হইলে ভাঙ্গা পর্যন্ত দেখবেন অন্তত 4-5টা স্টেশনে বাস থামায় এবং যাত্রী ওঠানামা করে। প্রত্যেকটা স্টেশন, প্রত্যেকটা স্টপেজে 2-3 জন করে চাঁদাবাজ আছে। মাথা পিছু ওই স্টপেজ থেকে যতগুলি মানুষ উঠবে, মাথা পিছু 20 টাকা বা 30 টাকা করে তাদেরকে দিতে হয়। এই চাঁদার ভাগটা কে পাচ্ছে? অবশ্যই বিএনপি পাচ্ছে আমি বলবো, কারণ বিএনপি বড় দল। বিএনপি চাইলে এই চাঁদাটা বন্ধ করতে পারতো, তারা সেটা করেননি। কেন করেননি সেটা বিএনপি বলতে পারবে। তো জনাব তারেক রহমানের কাছে আমার স্পষ্ট বক্তব্য থাকবে, আহ্বান থাকবে যে আপনি এই বিষয়গুলি, যেহেতু দেশে আসছেন, এতদিন দেশের বাইরে ছিলেন, দেশের অনেক বিষয় আপনি হয়তো জানতেন না, বা জানলেও আপনি সেভাবে কাজ করতে পারেননি, বা সেই সুযোগটা আপনার ছিল না। এখন যেহেতু আপনি দেশে আছেন, সশরীরে আপনি দেশে অবস্থান করছেন, এবং দেশের সর্বোচ্চ পদ তথা বিএনপির সর্বোচ্চ পদ চেয়ারম্যানের পদে আপনি আদিষ্ট হয়েছেন, এই মুহূর্ত থেকে আপনার যে করণীয়, যে দলকে পরিশুদ্ধ করা, চাঁদাবাজ মুক্ত একটি দল আমাদেরকে উপহার দেওয়া, সেটা যদি করতে পারেন, তাহলে আগামী বাংলাদেশ আমরা আসলেই ভালো একটি বাংলাদেশ পাবো। যেহেতু আপনাদের হাতে ক্ষমতা যাবে, স্বচ্ছতার দরকার, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি দেশ আমরা দেখতে চাই। সেটা শুরু করতে হবে নিজের দল থেকে, নিজের থেকে। প্রথমত জনাব তারেক রহমান সাহেব তার যে ইনকামের যেই যতগুলি খাত আছে, সেগুলি ওপেনলি আমাদের কাছে প্রকাশ করবেন, যে আমার এই খাত থেকে এই টাকাগুলি আসছে, এবং আমার বাৎসরিক এই টাকা অ্যাড হচ্ছে। যেমন নির্বাচনী হলফনামায় তিনি বলছেন, বিষয়টা আরো ডিটেলসই আমাদের সামনে সেটা প্রকাশ করতে হবে। এটা আমার আহ্বান। সাথে সাথে প্রত্যেকটা রাজনীতিবিদ যারা রাজনীতি করতে আসবেন, হয়তো নির্বাচন করবেন মাত্র 300 জন বিএনপি থেকে বা 270 জন, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী তারা আছেন। প্রত্যেকটা কর্মী তাদের ইনকাম ট্যাক্সের ফাইলটা ওপেনলি প্রকাশ করতে হবে জনগণের সামনে। কার কতটা আয়, কার কি পেশা, বিস্তারিত মানুষ জানবে।
সেটা জেনে তারপরেই মানুষ তাদের উপরে আস্থা রাখবে। সেটা যদি হয় তাহলে আমাদের বাংলাদেশের জন্য অনেক সুন্দর একটি কাজ হবে। আরেকটা বিষয় আমরা দেখলাম যে জনাব তারেক রহমান সাহেব কয়েকদিন আগেই তার যাওয়ার কথা ছিল উত্তরবঙ্গে, এরপরে নির্বাচন কমিশন তাকে নিষেধ করেছেন, অনুরোধ করেছেন। এই বিষয়টা নিয়েও দেখলাম কেউ কেউ সমালোচনা করেছেন। এখানে আমি তারেক রহমান সাহেবের কোনো দোষ দেখছি না। তিনি গেলে হয়তো অপরাধ করতেন, না গেলে তার তো কোনো অপরাধ নেই। কিন্তু নির্বাচন কমিশন যেটা করেছে সেটাকে অনেকে ভিন্ন খাদে দেখছেন। এই কারণেই দেখছেন যে নির্বাচন কমিশনের কাজ কাউকে করে অনুরোধ করে তার কাজ থামিয়ে দেওয়া নয়, বরং কেউ কোনো অন্যায় করলে সেই অন্যায় থেকে তাকে শাস্তি দেওয়া অথবা অন্যায়ের আগে তাকে ওয়ার্নিং দেওয়া, অনুরোধ নয়। তো সেই জায়গায় থেকে অনেকেই সমালোচনা করছেন, কারণ ভবিষ্যতে যদি অন্য কোনো নেতাকে কোনো কারণে সেখানে শোকজ করা হয় বা তাকে পানিশমেন্ট দেওয়া হয়, তখন সেই নেতার কিন্তু একটা বক্তব্য হাজির করার সুযোগ রয়ে গেছে। তিনি বলতে পারবেন, জনাব তারেক রহমান সাহেবকে তো আপনি আগেই সতর্ক করেছেন, তাহলে আমাকে আগে সতর্ক কেন করেননি? আমি কেন অপরাধটা করতে পারলাম? এই সুযোগটা কেন তৈরি হলো? আমার ক্ষেত্রে কেন ভিন্ন আইন, জনাব তারেক রহমানের জন্য কেন ভিন্ন আইন? এই বিষয়গুলি আমরা কিন্তু সমালোচনা হচ্ছে। ইতিপূর্বে আরো সমালোচনা হয়েছে, জনাব তারেক রহমানের একদিনের ভিতরে তার ভোটার আইডি সব ঠিক হয়ে যায়, অথচ মানুষ দিনের পর দিন ভোটার আইডি পাচ্ছে না, কার্ড পাচ্ছে না, ভোটার স্লিপ পাচ্ছে না। এই যে একটা বৈষম্য, সেই বৈষম্য আমরা চাই বাংলাদেশ থেকে দূরীভূত হোক। অতএব তারেক রহমানের কাছে যেহেতু আমাদের প্রত্যাশা অনেক, তার কাছে আমাদের এই চাওয়াগুলি থাকবে যে তিনি দলের যেহেতু হাইকমান্ড এখন, তিনি তার দলকে সাজাবেন, গোছাবেন এবং দলের সর্বপ্রথম যেই কাজটা চাঁদাবাজ মুক্ত একটি বিএনপি তিনি উপহার দিবেন। সেটা যদি উপহার দিতে পারেন, ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে সুন্দর একটি বাংলাদেশ আমরা সকলে মিলে বিনির্মাণ করতে পারবো। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।